আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলতে আবার চলে আসলাম। সো আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাসিস্ট পলাতক হাসিনা কি বাংলাদেশে ফিরে আসতে পারবে, আবার ক্ষমতায় বসতে পারবে? আদালতের রায় কি বলে, পৃথিবীর ইতিহাস কি বলে, অথবা ভেনেজুয়েলাতে যে আমেরিকার অভিযান হলো সেটা আমাদেরকে কি বলে? অভিযোগ এবং পাল্টা অভিযোগ আলোচনা চালু থাকুক। তাহলে আমরা ফ্যাসিস্ট বলছি কি জন্য? কারণ সে জোর করে ক্ষমতায় ছিল, জনগণের ভোটে নির্বাচিত হয়নি, জনগণকে ভোট দেওয়ার ক্ষমতা বা সুযোগ দেওয়া হয়নি, তিনবার প্রতারণামূলক নির্বাচন করেছে, বিরুদ্ধ মতকে কঠিন হাতে দমন করেছে, সেজন্য তাকে আমরা বলছি ফ্যাসিস্ট। আর তাকে পলাতক কেন বলছি? কারণ বাংলাদেশে তার বিরুদ্ধে অনেক অভিযোগ নিয়ে আসা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে এবং সে অভিযোগগুলো থেকে সে আত্মপক্ষ সমর্থন বা কোনো রকমের কোনো কিছুতে সে পার্টিসিপেট করছে না। সে ইন্ডিয়াতে মোটামুটি পালিয়ে যাচ্ছে, বাংলাদেশের লোকজন জানে না সে কোথায় আছে, এবং খুব টপ সিক্রেট জায়গাতে সে ইন্ডিয়ান সরকারের গভীর নিরাপত্তা প্রোটোকলের মধ্যে আছে, সেজন্য তাকে বলা হচ্ছে পলাতক। সুতরাং ফ্যাসিস্ট পলাতক হাসিনা বাংলাদেশে ছিলেন, এখন তিনি বাংলাদেশে আবার আসতে পারবেন কিনা সবই তো ডিপেন্ড করে ক্ষমতা। 17 বছর সে একচ্ছত্র ক্ষমতা ফলিয়েছে, তাকে পুলিশ প্রশাসন সেনাবাহিনী আদালত জনগণ পত্রপত্রিকা মিডিয়া সাংবাদিক সবাই মিলে ক্ষমতায়িত করেছে। কিন্তু কিছু সংগঠিত লোকজন, যাদেরকে তারা যেটা বলে সেটা হচ্ছে আল বটর আল বদর, কত কিছু বলে না, অল্প কিছু সংগঠিত লোকজন বাংলাদেশে সংগঠিত হয়ে তার যে সংগঠিত শক্তি ছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং আলটিমেটলি যেটা হয়েছে নতুন একটা সরকার ক্ষমতা নিয়েছে, যেটা ইউনূসের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাহলে বাংলাদেশে 20 কোটি মানুষ কিন্তু সংগঠিত হয়নি, হয়তো বা 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, কিন্তু কোর টিমে হয়তো বা ছিল 100, 200, 500, 1000 লোকজন। সুতরাং 100, 200, 500, 1000 লোকজন পরিকল্পনা করে, যেটাকে বলে আর কি, ইউনূস যে কথাটা বলেছিল মেটিকুলাস প্ল্যান, 500, 1000, 50, 5000 লোকজন মেটিকুলাস প্ল্যান করে বাংলাদেশের কয়েক লাখ লোককে রাস্তায় নামিয়েছে, আলটিমেটলি কয়েক হাজার ছেলেপেলে রক্ত দিয়েছে, 30,000-এর মতো ছেলেপেলে আহত হয়েছে, এবং হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বাংলাদেশে এখন আওয়ামী লীগের কেউই নাই। তাহলে আমরা পুরো সিনারিওটা দেখতে পাচ্ছি। পুরো সিনারিওটা হচ্ছে সংগঠিত হওয়া একটা শক্তিকে লড়াই করে দেশ থেকে বিতাড়িত করা। এখন হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে কি পারবে না সেটা ওই একই চক্রের মধ্যেই পড়ে যাবে। যেমন হাসিনাকে কি এখন ভারত চাচ্ছে, হাসিনাকে কি এখন পাকিস্তান চাচ্ছে, হাসিনাকে কি এখন চীন চাচ্ছে, হাসিনাকে কি এখন আমেরিকা চাচ্ছে, হাসিনাকে এখন ইউকে চাচ্ছে, হাসিনাকে কি এখন ইইউ চাচ্ছে। হাসিনা একজন ব্যক্তি, তাকে এত চাওয়ার কিছু নাই, তাকে নিজেকে অপরিহার্য প্রমাণ করতে হবে। কিভাবে? সংগঠিত করে, দেশের মধ্যে নানা রকমের কেওস তৈরি করে, লোকজনের মধ্যে নানা রকম অসন্তোষ তুলে দিয়ে, হরতাল, ধর্মঘট, নানা রকমের অরাজকতা দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সে চেষ্টাটা করতে পারে। যেমন করে তার সরকারকে, এই যে আমরা যাদেরকে বলে অল্প কিছু ম্যাটিকুলাস প্ল্যান করে লোকজন ছড়িয়ে দিয়েছে, তেমন করে সেও ওই চেষ্টাটা করতে পারে। যেহেতু আওয়ামী লীগ বিশাল একটা রাজনৈতিক দলের পক্ষে এটা সম্ভব। কিন্তু সরকার যদি চায় সেটার বিরুদ্ধে যেতে পারে। যেমন সরকার 17 বছরের হাসিনা সরকার
কেন তাদের কৃতজ্ঞতা, তাদের পত্রপত্রিকায়, তাদের সাংবাদিকতা, তাদের গোয়েন্দা আছে, তাদের মোবাইল ফোন নেটওয়ার্ক আছে, তাদের সোশ্যাল মিডিয়া দেখার মতো, গোয়েন্দাগিরি করার মতো তাদের টুলস আছে, তাদের সেনাবাহিনী আছে, তাদের অস্ত্র আছে, তাদের আদালত আছে, তাদের ব্যাংক আছে, তাদের সব কিছু তাদের না, সরকারের। সরকার মানে হচ্ছে গিয়ে ক্ষমতাশালী লোকদের, যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে তাদের। যেমন এই যে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে বিএনপি ক্ষমতা আসবে সেটাই সবাই প্রেডিক্ট করে। 300 আসনের মধ্যে 270 আসন বা 260 আসন তারা পাবে। তাহলে ওই তো এতগুলো লোকালিটির মধ্যে এমপি যিনি হবে তিনি প্রত্যেকটা এলাকায় তার সংগঠন থাকবে, লোকজন থাকবে, সুতরাং সব খবর তার কাছে চলে যাবে। সুতরাং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় লোকজনকে, বিরুদ্ধবাদী লোকজনকে দমিয়ে রাখার মতো সরকারে যারা আছে তাদের টুলস থাকবে, পুলিশ প্রশাসন, থানা, যা কিছু শুরু করে সব কিছু। সুতরাং এদেরকে ওভারকাম করেই আন্দোলনটা করতে হবে। হাসিনা সরকারের বিরুদ্ধে যেমন বিএনপি করতে পারেনি, কারণ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ প্রশাসন, টোকাই টোকাই যা কিছু আছে সবাই ছিল হচ্ছে কি বিএনপির বিরুদ্ধে ছিল, হাসিনা সরকারের পক্ষে ছিল। সেজন্যই এত অসন্তোষ থাকার পরেও, লোকজন ভোট দিতে না পারার পরেও, দ্রব্যমূল্য অনেক অনেক বেড়ে যাওয়ার পরেও জন অসন্তোষকে প্রচণ্ডভাবে দমন করা হয়েছে। সেজন্য বিএনপি আন্দোলন করতে পারেনি। এখন কোটা আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি বা সরকারের পতন হয়েছে, এখন নতুন করে একটা সরকার এসেছে, হাসিনা সরকার বিতাড়িত হয়েছে। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের একটা উপায়, মানে রাজপথ ছাড়া কোনো উপায় না। কারণ নির্বাচন তো বাংলাদেশে, এই নির্বাচনকে তো নির্বাচন বলা যায় না, এটা হচ্ছে নির্বাচন খেলা। যেই দল রাজপথে জয়ী হয়ে আসে তারাই ক্ষমতায় চলে আসে, কেননা পুলিশ প্রশাসন সবাই তাদের পক্ষে থাকে। সেটা আমরা দেখেছি 11 সরকারের পরে দেখেছি, যেহেতু আওয়ামী লীগ বিএনপিকে পরাজিত করেছিল রাজপথে, সেই জন্য আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল এবং অনেক বছর ধরে ক্ষমতায় ছিল, ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল। এখন এই যে 24শে গণ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি, আওয়ামী লীগ পরাজিত হয়েছে, এখন বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি দেখা যাবে অবশ্যই বিএনপি যে নির্বাচনটা হবে সেটাকে আমরা খেলা মানে পাতানো নির্বাচন বলছি, ভাগাভাগি নির্বাচন বলছি, যা কিছু বলি না কেন, এখানে তারা ক্ষমতায় আসবে। এখন ক্ষমতাটা তারা কতদিন ধরে লম্বা করতে পারে সেটা ডিপেন্ড করছে বাংলাদেশের যে জনশক্তি আছে, সেই জনশক্তির বড় একটা পোর্শন কি তাদের বিরুদ্ধে চলে গেছে কিনা, দেশি বিদেশি চক্র তাদের বিরুদ্ধে চলে গেছে কিনা, দেশের মধ্যে অসন্তোষ কেমন করে আছে, অথবা ওই যে ম্যাটিকুলাস প্ল্যান, হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের মধ্যে ম্যাটিকুলাস প্ল্যান কেউ করতে পারছে কিনা। 21শে আমরা যেমন অনেক কিছু তো জানি না, এগুলো তো হয়, তারা ম্যাটিকুলাস প্ল্যান কেউ করতে পারছে কিনা, সে প্ল্যানের সাকসেস হচ্ছে কিনা। সুতরাং তাহলে আদালতের রায় এখানে একটা ব্যারিয়ার আছে। যেমন আদালতের রায় হাসিনাকে ফাঁসির আসামি দিয়ে দেওয়া হয়েছে। এখন হাসিনা বাংলাদেশে আসলে আদালতকে ম্যানেজ করতে হবে, পুলিশ প্রশাসনকে ম্যানেজ করতে হবে, সবাইকে ম্যানেজ করতে হবে। এত কিছুর পরে মানে এখন যদি কোনো কিছু আসে বলবো যে হাসিনা তো আদালতের রায় আছে, সে তো পলাতক, তাকে ফাঁসি দণ্ড দেওয়া হয়েছে, সুতরাং তার দেশে আসাটা এখন বিশাল রকম করে ঝুলে আছে। এখন যেই সরকার ক্ষমতায় আসবে তারা হয়তো বা বিতর্কতভাবে নানা রকম আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু ব্যবস্থা করে দিতে পারে। আলটিমেটলি সব কিছুই তো হচ্ছে নেগোসিয়েশন, পাওয়ারে যেটা হয় সব কিছু নেগোসিয়েশন, আলাপ আলোচনার মধ্য দিয়ে সেট হয়। হাসিনা যতই বড় অপরাধ করুক না কেন, তাকে এমনও হতে পারে হয়তো কেউ ফাঁসি দেবে না। পৃথিবী থেকে এর থেকে বড় অপরাধী ছিল না, ছিল তো, কিন্তু ফাঁসি তো পায়নি। পৃথিবী থেকে এর থেকে মানে একদম নির্দোষ মানুষ কি ফাঁসি পেয়েছে না? পেয়েছে তো, হাজার হাজার বুড়ি বুড়ি মানে যে ক্ষমতায় আছে তার বিরুদ্ধে গেলেই তো হয়তো বা যেটা হয়েছে, ক্রস ফায়ারে পড়ে গেছে, পেট কেটে লাশ ফেলে দিয়েছে, সৎ মানুষ না, এমনও তো হয়েছে, হয় না হয়তো। এই যে আমরা যেটাকে বলি হাসিনার যেই গুম খুনে যারা ছিল আর কি, সেনাবাহিনীর কে কর্নেল ফর্নেল কে ছিল না, কয়েকজনের নাম তো আসে। সো এটা নাকি মানুষকে খুন করা হচ্ছে তার নেশা, কীভাবে মারবে সেরকম টুলসগুলো তারা একটার পর একটা নানা রকম পরীক্ষা করতো না, সিমেন্ট কীভাবে কোথায় বাঁধবে, এগুলো সব কোন জায়গায় লাশ ফেলাবে, এগুলো সব কিন্তু পরিকল্পিত ছিল, তাদের পরিকল্পনার মধ্যে ছিল। সুতরাং যেটা বলছি, তাহলে অপরাধী হলেই যে তার সাজাটা মৃত্যুদণ্ড হবে এমন না, বা নিরপরাধ হলেই যে আপনি মুক্তি পেয়ে যাবেন এমন না। সব কিছু ডিপেন্ড করছে বাংলাদেশ, মানে কোনো কিছু তো একদম ফেরেশতার মতো কোনো কিছু না, সব কিছুই তো পঙ্কিত। এখন বাংলাদেশের আইন আদালতকে এত ভাবার তো কোনো কারণ নেই না। যেমন একই আদালত তারেক রহমানকে অথবা
লুৎফুজ্জামান বাবরকে রায় দিয়েছিল মৃত্যুদণ্ডের বা ফাঁসির বা কিছু একটা, এখন তারা তো আবার কি হয়ে গেছে, তারা বেকসুর খালাস পেয়ে গেছে না, তারা আবার মন্ত্রী এমপি তো হবে না, প্রধানমন্ত্রী হবে। এখন এই আদালতে তো চাইলে আবার হাসিনার দল বল সবাইকে কী করে দিতে পারে, মুক্ত করে। এখন ব্যাপারটা হচ্ছে কি, তারা ম্যাটিকুলাস প্ল্যান কেমন করতে পারে, তারা দেশি বিদেশি শক্তিগুলোকে কেমন করে তাদের পক্ষে নিয়ে আসতে পারে, এগুলো সব। সো পৃথিবীর ইতিহাস যেটা বলে, আমরা দেখেছি বেনজির ভুট্টো পালিয়েছিল, পরবর্তীতে আবার এসেছে, আবার প্রধানমন্ত্রী হয়েছে পাকিস্তানের। একই রকম করে মনে হয় নওয়াজ শরীফের কথা বলা যায়, দেশে বিদেশে নানা জায়গাতে সে পালিয়েছিল, পরবর্তীতে আবার দেশে এসে প্রধানমন্ত্রী হয়েছে, অনেক কিছু হয়েছে। ইমরান খানের কথাও বলা যায়, দেশ থেকে পালিয়ে যেতে চায়নি, এখন কারাগারে আছে। সুতরাং এগুলো খুব স্বাভাবিক একটা ব্যাপার। রাজত্ব যত উপরের দিকে যাবে এই কাজগুলো হবে। শক্তিশালী পক্ষ দুর্বল পক্ষের উপর অবিচার করবে এবং জেনে শুনেই সেটা করবে, জেনে শুনে সেটা করবে। মানুষ, পৃথিবীতে অন্য কোনো প্রাণী এমন করে না, মানুষ যেমন করে আর কি। মানুষ, আমরা ইসলামী যে সভ্যতার কথা জানি, সেই সভ্যতাতে তো এরকম কিছু হতো না, হতো তো। যেমন ওসমানীয় সভ্যতায় আমরা যেটা দেখেছি, যেটা জানি আর কি, রাজার যদি কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, সেজন্য পরিবারের সবাইকে মেরে ফেলা হতো এবং তাদেরকে দিয়ে মারা হতো যারা মুখে কথা বলতে পারে না, জিভ কেটে ফেলা হতো, এমন একটা ব্যাপার সেবা, যাতে সাক্ষী থাকে কিছু না থাকে। সুতরাং সেই সভ্যতা মানুষ ক্যারি করছে এবং রাজতন্ত্রে বা ক্ষমতার কাঠামোগত স্ট্রাকচারে সেই জিনিসটা আছে। সভ্য দেশগুলোতে সেই জিনিসপত্রগুলো নাই, সেগুলো অনেক অনেক কমে গেছে। কিন্তু আমাদের দেশটা তো, বাংলাদেশ তো সভ্য না, বাংলাদেশকে তো সভ্য বলা যাবে না। বাংলাদেশ সভ্য হতে হলে বাংলাদেশের জনগোষ্ঠীর, এই যে আমাদের বিশাল একটা জনগোষ্ঠী যে বেকার আছে, তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, অর্থনৈতিক মুক্তি দিতে হবে, সামাজিকভাবে সম্মানজনক কাজের ব্যবস্থা করে দিতে হবে। দেশের ছোটো লোকালিটির মধ্যে আমাদের যে বেসিক নেসেসিটি যেগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সেগুলোর ব্যবস্থা করে দিতে হবে। আমরা তো একদম সর্বনিম্ন যে বেসিক স্তর খাদ্য, সেটাই দিতে পারি না। বস্ত্র তো পরের কথা, বাসস্থান পরের কথা, শিক্ষা পরের কথা, চিকিৎসা পরের কথা। আমি বেসিক্যালি বেঁচে থাকার যে নেসেসিটি, সে খাদ্যের ব্যবস্থাই করতে পারি না। খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এখন আগের মতো আর নাই, সেটা একটা ভালো দিক। কিন্তু সেই খাদ্যটাই আমরা ঠিকমতো দিতে পারি না। আমাদের অনাহারে, অর্ধাহারে, পুষ্টির অভাবে অনেক অনেক শিশু অল্প বয়সে মারা যায়, গ্রোথ ঠিকমতো হয় না। সো এগুলা হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য এগুলা নিত্য নৈমিত্তিক ব্যাপার। সুতরাং বাংলাদেশকে কখনোই সভ্য বলা যাবে না। সুতরাং হাসিনা যদি বাংলাদেশে আসতে চায়, তাকে কি করতে হবে? ওই যেটা বললাম, জ্বালাও পোড়াও, মানে আলটিমেটলি মেটিকুলাস প্ল্যান করে অল্প কিছু লোক নানা জায়গাতে নানা কিছুকে অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেট করে ম্যাটিকুলাস প্ল্যান করে লোকজনকে উস্কে দিতে হবে। আমরা দেখেছি 5ই আগস্টের আগে আর পরে, একটু দেখলেই তো এখন বোঝা যায়। যেমন তারেক জিয়া বাংলাদেশে আসার আগে পত্রপত্রিকা কোনো নিউজ করতো। সুতরাং এগুলো সব হচ্ছে সিন্ডিকেটেড চক্র, ক্ষমতার কাছাকাছি এরা থাকে। এদের কাজই হচ্ছে গিয়ে যে ক্ষমতায় যাবে তার পূজা করা, তাকে মোটামুটি একদম ডেমি গড বানিয়ে দেয়, যে সে সব কিছু পারে। যেমন দেখেন না কেন তারেক জিয়া এখন যেভাবে করতেছে, শেখ হাসিনাকে যেভাবে করতো, তাহলে বাংলাদেশের এখন সমস্ত শক্তি যেমন করে শেখ হাসিনার পক্ষে মতামত প্রচার করতো, শেখ হাসিনাকে সর্বময় কর্তৃত্ব দিয়ে দিত। শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের দেবী দুর্গার মতো, অথবা কি বলা যায়, মুসলমানদের যে শ্রেষ্ঠ বীর ছিল সালাউদ্দিন আইয়ুবী, ঠিক আছে, ওরকম কিছু একটা, মানে উদাহরণ তো খুঁজে পাচ্ছি না। অথবা হতে পারে যে সে হচ্ছে কি হিটলার, মুসোলিনি, এমন কিছু একটা। সুতরাং সবই হচ্ছে গিয়ে প্রোপাগান্ডা, সবই হচ্ছে গিয়ে প্রচারণা। মানে আমরা তো জানি এখন হাসিনার বিরুদ্ধে, হাসিনাকে তখন আমরা কিছুই বলি না, বলে যে ফ্যাসিস্ট, সে ক্ষমতালোভী, তার কোনো যোগ্যতা নাই, সে কিছু পারে না, সে পাগল ছাগল, কত কিছু তো আমরা বলি। তাহলে তারেক রহমানকে একই রকম করে বলা হতো গত 17 বছর ধরে, কিন্তু সে তারেক রহমানকেই তো আমরা এখন অনেক কিছু বানিয়ে দিচ্ছি, সালাউদ্দিন আইয়ুবী বানিয়ে দিচ্ছি, আমরা তাকে ক্ষমতার দিক থেকে হয়তো বা বানিয়ে দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্পের সমান বানিয়ে দিচ্ছি। তাহলে এগুলো হচ্ছে গিয়ে শক্তি, কার শক্তি কথা। এখন যেহেতু তারেক জিয়া যেহেতু এখন প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের, সুতরাং তাকে আমাদের সেভাবে রিপ্রেজেন্ট করতে হবে এবং দেশব্যাপী সেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে।
সবাই তাকে সেভাবে মূল্যায়ন করছে। সুতরাং এটা হচ্ছে বেসিক্যালি চেয়ার, কে কোন চেয়ারে বসছে, সেই চেয়ারের মূল্য কত, সেই চেয়ার দিয়ে সে আপনার কি করতে পারে, উপকার করতে পারে নাকি অপকার করতে পারে, বা আপনি তার দয়া পেতে চান, আপনি তার ধরে ভিক্ষা চাইতে যাচ্ছেন, এমন একটা ব্যাপার আর কি না। ভিক্ষা, আমি একটা কবিতা ছিল, আমি যখন তার দুয়ারে ভিক্ষা চাইতে যাই, সো ভিক্ষা চাইতে যাচ্ছে লোকজন। বাংলাদেশের 20 কোটি মানুষ এখন তারেক জিয়া দয়ার পাত্র, মানে পত্রপত্রিকাগুলো নিউজগুলো দেখলে সেটাই মনে হয়। কিন্তু এমন অনেক লোকও তো আছে যারা এটাকে কিছুই মনে করে না হয়, কিন্তু তারা তো আর পত্রপত্রিকায় আসে না, নিউজ মিডিয়াতে আছে না, কাভারেজ পায় না। সো এত টাকা তাদের পিছনে, এত লোক তাদের জন্য তারেক রহমান জিন্দাবাদ এরকম করে বলে না, স্লোগান দেয় না। তাহলে যারা স্লোগান দিচ্ছে, যারা প্রচারণা চালাচ্ছে, তারা হচ্ছে সিন্ডিকেটেড শক্তি, ম্যাটিকুলাস প্ল্যানের অংশ। এখন এই যে ভেনেজুয়েলাতে যে আমেরিকা অভিযান চালালো, ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যে তুলে নিয়ে চলে গেল, সেখানে এখন নতুন করে তার যে ভাইস প্রেসিডেন্ট ছিল, তিনি এখন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিচ্ছেন। তাহলে এরকম কিছু তো বাংলাদেশেও হতে পারে না? আমি এক্সট্রিম পর্যায়ে বলছি, আমি এমন না বলছি না যে হবে, আমি বলছি এক্সট্রিম হলে তো হতে পারে। কেউ কি চিন্তা করেছে ভেনেজুয়েলায় যে কাজটা করবে? আমেরিকার যদি উদাহরণ আছে, আমেরিকা কাজটা করেছে, এখন বাংলাদেশে এমন কিছু কি হতে পারে না? হতে পারে তো। অথবা ইরানে যেরকম করে হচ্ছে, ইরানে এখন বাংলাদেশে যেরকম করে আরব বসন্ত 1979 হয়েছিল, বাংলাদেশে যেমন করে 24শে গণ আন্দোলন হয়েছিল, তেমন করে একটা ইরানে একটা আন্দোলন হচ্ছে। এমন একটা আন্দোলন বৈশ্বিক শক্তির প্রভাব নিয়ে হয়তো তৈরি তো হতেই পারে। দেশের মধ্যে অরাজকতা তৈরি হতে পারে, নানা জায়গাতে গুলি গোলা বোমা টোমা ফুটতে পারে, আলটিমেটলি সরকার আছে কি না তেমন একটা ব্যর্থতা চলে আসতে পারে, এমন একটা সিচুয়েশন তৈরি হতেই পারে। সুতরাং বৈশ্বিক পরিমণ্ডলে যে কাজগুলো হচ্ছে, বাংলাদেশও বিশ্বের একটা অংশ, বাংলাদেশেও এই কাজগুলো কেউ না কেউ তো করতে পারে। সুতরাং এরকম যদি হয়, সেক্ষেত্রে যেটা দেখা যেতে পারে, যে শক্তিশালী, সেই শক্তি মানে লাঠি গোটায় যে শক্তি, রাস্তাঘাটে যে শক্তিশালী, আলটিমেটলি সে আবার কি হয়ে যাবে, ক্ষমতায় চলে আসবে। সুতরাং এমন সিচুয়েশন যদি হাসিনা তৈরি করতে পারে, অথবা হাসিনার সহযোগী হয়ে দেশি বিদেশি শক্তিগুলো তৈরি করতে পারে, তাহলে হাসিনা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। কিন্তু সেটা কি তৈরি করতে পারবে তারা? আমরা যে হাসিনার বিরুদ্ধে অভিযোগ করছি, হাসিনা এটা, হাসিনা সেটা, আমরা যে অভিযোগ করেছি তারেক জিয়া এটা, তারেক জিয়া সেটা, সে অভিযোগ পাল্টা অভিযোগ, দিন শেষে তো আসলে প্রোপাগান্ডা ছাড়া তেমন করে কিছুই না। সত্যিকার বিচার যদি হতো, সেক্ষেত্রে তারেক জিয়া কি যেখানে আছে সেখানে থাকার কথা, অথবা শেখ হাসিনা যেখানে আছে সেখানে থাকার কথা? মেধা যোগ্যতায় সেটা তো হয় না। অথবা ইউনুস যে সবার দয়ার প্রার্থী হচ্ছে, মানে তারেক জিয়ার দয়ার প্রার্থী, অথবা জামাত ইসলামের দয়ার প্রার্থী, কেন? সে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাদের সাপোর্ট নিয়ে সে ক্ষমতায় বসেছে। তাহলে পৃথিবীতে চলতে হলে সব মানুষকে নিয়ে চলতে হয়, কেউ একা সম্পূর্ণ কিছু না। যেমন তারেক রহমান, আমরা তাকে দেখেছি, তার অসহায় অবস্থা দেখেছি, হাসিনার অসহায় অবস্থা দেখতেছি, ইউনুসের অসহায় অবস্থাকে আমরা দেখেছি তো। আদালতে তাকে নিচ থেকে উপরে যেতে হতো, লিফট বন্ধ করে দেওয়া হতো, কত কষ্ট করতে হয়েছে না? প্রত্যেকটা মানুষই অসহায়। এখন প্রত্যেকটা মানুষ অনেক লোকের শক্তি নিয়ে সে ওই জায়গাতে যায়, শক্তিশালী হয়, নিজেকে শক্তিশালী প্রমাণ করে। এখন সব কিছুর পিছনে হচ্ছে ম্যাটিকুলাস প্ল্যান। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে যেটা উচিত, সৎ কাজগুলো, ভালো কাজগুলো করা উচিত, কিন্তু উচিত অনুচিত ধার কেউ ধারে না। আমি আমার আলোচনায় প্রত্যেক সময় বলি যে বাংলাদেশ উন্নতির পথে, অগ্রগতির পথে যেতে পারে, তারেক রহমান চাইলে বাংলাদেশকে উন্নত করতে পারে। তারেক রহমানের ইতিহাস, বিএনপির ইতিহাস, জিয়াউর রহমানের ইতিহাস, এগুলো নিয়ে আলোচনা করি। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, এগুলো নিয়ে আলোচনা করি। উচিত অনুচিত সেই জিনিসটা তো কেউ ধারবে না। যেটা ধারবে তার জন্য ভালো কি, সেটাই আমরা দেখতে পেয়েছি। তার যে মনোনয়নগুলো দিয়েছে সেগুলোতে আমরা দেখতে পেয়েছি। তার যে মন্ত্রিপরিষদ তৈরি হবে সেখানে আমরা দেখতে পাবো। সে যেভাবে দেশটা চালাবে সেটা আমরা দেখতে পাবো। বেসিক্যালি তার জন্য কি ভালো, দেশের জন্য কি ভালো, সেটাকে দেশের জন্য ভালো থেকেও সে যেটা দেখবে দলের জন্য কি ভালো, তার দলের লোকজনের জন্য কি ভালো, নেতা কর্মীদের জন্য কি ভালো। মানে দেশের বড় একটা জনগোষ্ঠীকে হয়তো বা সর্বোচ্চ সেবাটা তারা দিবে না, যেটা দিবে তার দলের জন্য ভালো কি, তার জন্য ভালো কি, যেমন করে হাসিনা করেছিল।
তার জন্য ভালো কি, তার দলের জন্য ভালো কি। বিএনপি কি হলো না হলো সেটা কোনো ব্যাপার না, দেশের কি হলো না হলো সেটা কোনো ব্যাপার না। তবে কিছু কিছু ভালো কাজ তো করতে হয়, পত্রপত্রিকায় নিয়ে আসতে হয়। সেগুলো হচ্ছে বেসিক্যালি জনগণকে শান্ত রাখার চেষ্টা। তাহলে সবার উপরে যেটা সত্য সেটা হচ্ছে চেষ্টা থাকবে তাদের যে নিজের জন্য কি ভালো আর দলের জন্য কি ভালো, দলের এমপি মন্ত্রীদের জন্য কি ভালো, এই জিনিসপত্রগুলো তারা নিশ্চিত করতে চাইবে সব সময়। কেননা দল দিয়েই সে শক্তিশালী। বাংলাদেশের সাধারণ লোকজন তো আর তারেক জিয়াকে সমর্থন করে না। তারেক জিয়াকে সমর্থন করে কারা? তার নেতাকর্মীরা। শুধু নেতাকর্মীকে সে হ্যাপি রাখবে, তাহলে নেতাকর্মীরা তাকে জয়ধ্বনি দিতে থাকবে। এখন বাংলাদেশের জনগোষ্ঠী যত বেশি তার বিরুদ্ধে বীতশ্রদ্ধ হবে, তত বেশি তার শক্তি কমতে থাকবে। এখন নেতাকর্মীদের মধ্যে তাকে কোর টিম তৈরি করতে হবে, যেই টিমে তার বিশ্বস্ত লোকজন থাকবে। কিন্তু আমরা তো দেখেছি হাসিনার বিশ্বস্ত কারা ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। হাসিনাকে সিকিউরিটি টিমে ছিল ইন্ডিয়ান লোকজন। ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট ছিল নিকোলাস মাদুরো, তাকে যে নিরাপত্তার টিমে কোর টিমে যারা ছিল তারা হচ্ছে ফিদেল কাস্ট্রোর দেশ আর কি, যেটাকে বলে, ওখান থেকে ফিদেল কাস্ট্রোর কিউবা থেকে এসে লোকজন তাকে নিরাপত্তা দিত। সে তার দেশের লোকজনকেও বিশ্বাস করতো না। এবং তার কিউবার লোকজনই যে ডেল্টা ফোর্স, আমেরিকা যে ফোর্সটা পাঠিয়েছে সেই ফোর্সের সাথে লড়াই করেছে এবং তারাই বেশি মারা গিয়েছে। সে কথাটা ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রকাশ করেছে। সুতরাং তারেক জিয়ার ক্ষেত্রে কী হবে? এখন তারেক জিয়া তার নিরাপত্তা নিশ্চিত করছে, যে 4 স্তরের নিরাপত্তা, 5 স্তরের নিরাপত্তা। সে পুলিশকে সে বিশ্বাস করছে না। তারা একদম কোর টিমে কারা থাকে? তার স্থায়ী কমিটির লোকজন থাকে, দলের লোকজন থাকে। তারপরে থাকে হচ্ছে তার চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, যাদেরকে তারা ব্যক্তিগতভাবে নিয়োগ দিয়েছে। এরপরে থাকে হচ্ছে গিয়ে হয়তো পুলিশ, বিজিবি, আনসার, তারপরে সেনাবাহিনী, এসএসএফ, এরা থাকে না, এরকম করে তার নিরাপত্তা নিশ্চিত করে। সুতরাং তাহলে তার একটা কোর টিম আছে, সে কোর টিমকে লালন পালন করবে। এটাই হচ্ছে গিয়ে তৃতীয় বিশ্বের যে অনুন্নত দেশগুলো, সেগুলোতে শাসন করার একটা উপায়। তার অপরিহার্য যে লোকজন যারা তার জন্য জয়ধ্বনি দিবে, তাদেরকে সে শক্তিশালী করবে, তাদেরকে সেই অনুপ্রাণিত করবে এবং তাদের দ্বারাই সে ক্ষমতা আনতে হবে। এখানে এসেনশিয়াল যারা আছে, তাদের নিচে তাদের কত লোকের সাপোর্ট আছে, তার উপর ডিপেন্ড করে কে কত এসেনশিয়াল হতে পারে। যেমন এই যে স্থায়ী কমিটির যে লোকগুলো আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, অথবা ইঞ্জিনিয়ার মোশাররফ, অথবা পরেশ্বর চন্দ্র রায়, এরা কি এমনি স্থায়ী কমিটিতে গিয়েছে? এরা গিয়েছে কি জন্য? এদের বড় একটা জনসমর্থন আছে, এদের বড় একটা মনিটারি পাওয়ার আছে, এরা অনেক বড় একটা ইনফ্লুয়েন্স রাখে, সেজন্য ওরা ওখানে গেছে। এবং ওদেরকে ছাড়া বিএনপির চেয়ারপারসন নীতি নিতে পারে না। চেয়ারপারসন হচ্ছে ওদের উপর, তার মানে এভাবে ক্ষমতাটা পালাবদল। আবার যে পরেশ্বর রায়ের নিচে হয়তো বা তার এলাকার কিছু কমিটির লোকজন আছে, তার ডিভিশনের কিছু লোকজন আছে, অথবা আমির খুসরো মাহমুদের নিচে চিরাং ডিভিশনের কিছু লোকজন আছে। এইভাবে করে তারা তাদের অর্গানাইজেশনটাকে তৈরি করেছে। সুতরাং এই যে উপর থেকে নিচের দিকে এদেরকে অল্প অল্প করে মানে পানি একটু একটু করে পড়বে আর কি। রাষ্ট্রের সমস্ত ক্ষমতা তো তারেক রহমানের কাছে। এখন তারেক রহমানগুলো নিচের দিকে একটু একটু করে প্রভাবিত করবে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, যে কোনোভাবেই হোক এই কাজগুলো তাকে করতে হবে। যদি সে না করে, তাহলে তার দলের নেতাকর্মীরা তো তারেক রহমান জিন্দাবাদ বলবে না, বিএনপি জিন্দাবাদ বলবে না, বলবে যে না, হাসিনা ভালো ছিল, হাসিনাকে আমরা চাই। সুতরাং সমাজের মধ্যে সাম্য অবস্থা নিয়ে আসতে হবে, সম্পদগুলোকে ডিস্ট্রিবিউট করতে হবে সবার মধ্যে, এবং সেখানে ন্যায্যতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। যদি খুব বেশি মাত্রায় অন্যায় অনাচার চলে আসে, সেক্ষেত্রে সমাজে 24-এর মতো বিপ্লব আসবে, সমাজে নানা রকমের অসন্তোষ আসবে, পত্রপত্রিকায় নানা রকমের নেগেটিভ রিপোর্ট আসবে, নানাজন। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া, আমি দেখেছি যে প্রথম আলো, রেলি স্টারের এরা নানাজন আর কি এখন সোশ্যাল মিডিয়ার বিপক্ষে লেখা শুরু করেছে। কেন? সোশ্যাল মিডিয়াতে তো ব্যক্তিগত মতামত ব্যক্তিগত লোক প্রচার করতে পারে, মানে একটা ওপেন মিডিয়া হয়ে গেছে। এখন যে কেউ যে কিছু বলতে পারে। পত্রপত্রিকাগুলো তো সব কিছু কভার করে না, তারা হচ্ছে তাদের স্বার্থে যে খবর, সেই খবরগুলোকে সামনে আনবে। অথবা সরকারকে যেভাবে হেল্প করা যায় তারা সেভাবে হেল্প করবে। কেন? সরকার তাদেরকে কী দেয়? বিজ্ঞাপন দেয়, নানা রকমের আর্থিক সহায়তা দেয়, নানা রকমের ফাইসেন্সের ইস্যু আছে, লাইসেন্স কেড়ে নিতে পারে, কিন্তু তাদের কর্মসংস্থানে তাদের পেটের লাথি পড়তে পারে, এমন কিছু ব্যাপার স্যাপার। সুতরাং তারা অনেক সচেতন থাকে, সেক্ষেত্রে তারা সরকারকে সহযোগিতা করা ছাড়া তাদের কোনো উপায় থাকে না। সুতরাং এইভাবেই চক্রটা চলছে। এই চক্রটা
হচ্ছে বেসিক্যালি ক্ষমতার চক্র। এই চক্রের মধ্যে যদি আপনি না থাকেন, এই চক্রটা আপনি পুরোটা বুঝতে পারবেন না। আমরা এই এতক্ষণ কথা বললাম, কোথায় ভুল বলেছি সেটা আমাকে জানাবেন। ভালো থাকবেন।